আওয়ামী লীগ পুনর্বাসনের সমঝোতা করতে ছাত্রনেতাদের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে, এমন অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাবেক সমন্বয়ক এবং নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে। আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার। আপনাদেরকে সতর্ক করে দিয়ে যাই, আমরা যে আওয়ামী লীগকে ছাত্র নাগরিক রাস্তার মধ্যে তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, আজকে সেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি বিষয় হচ্ছে হাসনাত আব্দুল্লাহর একটা ফেসবুক পোস্ট। সেই পোস্টের একটা সামারি হচ্ছে এরকম: এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না, হাসনাত আব্দুল্লাহ। এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে আমি জানি না। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের অ্যাকাউন্টে দেওয়া দুটো পোস্টে এই নিয়ে লেখেন তিনি এবং বলেন, হাসনাত লিখেছেন, গত 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে রিফাইন্ড করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয় তাদের। এ সময় বলা হয়, একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজিও হয়েছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে এই তথ্য জানান তিনি। সত্যি একটা চমক লাগানো খবর দর্শক, আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক? সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, তাকেও আপনারা চেনেন জানেন। আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ, সোহেল তাজ। এই দুইজনকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু আপনি আওয়ামী লীগকে এনে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে, এটা কোনো মানে হয় না। এগুলো সব ষড়যন্ত্র, এগুলো সব ধান্দাবাজ, এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ এবং আপনারা সেই বেড়াজাল থেকে এখনো বের হতে পারেন নাই। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অনুরোধ করছি, আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। না হয় এই যে বারুদ জ্বলে উঠছে, এই বারুদ আপনি থামাতে পারবেন না। যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই, সেটা দেশের জন্য অমঙ্গল হবে, জাতির জন্য অমঙ্গল হবে। আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না। আপনাদের এই সকল অগুচল বক্তব্য আমরা শুনতে চাই না। আমরা সকল দালাল মুক্ত, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, যেটা 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি। অতএব এই 5ই আগস্টের পরে কোন ধরনের গোপন করে স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এর মধ্যে পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর হতে চলেছে, আশা রাখবো সম্পূর্ণ দেখবেন। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা কিন্তু সাজিয়েছে হাসনাত স্যারের সাথে সমন্বয়করা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আশা রাখবো স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। সেই সাথে আজকের এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে ছোট রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলা মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ফেরাতে সমঝোতা করতে ছাত্র নেতাদের উপরে চাপ দেওয়ার অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, ফেসবুকে নিজের ভেরিফাইড পেজের অ্যাকাউন্টে দেওয়া দুটো পোস্টে এই নিয়ে লেখেন তিনি এবং বলেন, হাসনাত লিখেছেন, গত 11 মার্চ দুপুর 2:30টায় তিনি সহ আরও 2 জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে রিফাইন্ড করার পরিকল্পনা উপস্থাপন করা হয়। আসন সমঝোতার মাধ্যমে এই পরিকল্পনা মেনে নিতে বলা হয় তাদের। এ সময় বলা হয়, একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজিও হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম এই সংগঠক ফেসবুকে আরও লিখেছেন, এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে এবং হাসিনাকে অস্বীকার করবে তারা, এবং বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে এই রিফাইন্ড আওয়ামী লীগ। তবে এই প্রস্তাবের তাৎক্ষণিক বিরোধিতা করে তারা জানান, আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে বিচারের কাজ করতে হবে। জাতীয় নির্বাচন আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ হবে না বলেও তাদের জানানো হয় ওই আলোচনায়। এ সময় তারা বলেন, আওয়ামী লীগকে ফেরাতে হলে তাদের লাশের ওপর দিয়ে ফেরাতে হবে।
আওয়ামী লীগ ফিরলে দেশে সংকট সৃষ্টির কথাও জানান তিনি লেখেন, 5 আগস্টের পরই নিষিদ্ধ হয়ে গেছে আওয়ামী লীগ, দলটির চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। সত্যি একটা চমক লাগানো খবর দর্শক। আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হচ্ছে। কে সভাপতি, কে সাধারণ সম্পাদক? সভাপতি হচ্ছেন সাবের হোসেন চৌধুরী, তাকেও আপনারা চেনেন জানেন। আর সাধারণ সম্পাদক তিনিও একজন পরিচিত মুখ, সোহেল তাজ। এই দুইজনকে দিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। এই খবরটা আমার না, এই খবরটা পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পেজে লিখেছেন। আপনারা সবাই তাকে চেনেন জানেন যে তিনি ফ্রান্সে বসবাস করেন, তুমুল জনপ্রিয়। শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়াতে যার সবচেয়ে বেশি বড় অবদান তিনি হচ্ছেন পিনাকি ভট্টাচার্য। শেষ পর্যন্ত তিনি লড়ে গেছেন এবং বলা যায় যে ছাত্রদের গণঅভ্যুত্থানে সেটি সফল হয়েছে। তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, এগুলি বাদ দিই। আমার একটা দুর্বলতা আছে যে পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার পতনের আন্দোলনে একদম লাগাতারভাবে লড়েছেন। তার অনেক বিষয়ের সাথে আমি একমত না, অনেক বিষয়ে দ্বিমত আছে, সেটা থাকবেই। কিন্তু একটা ফ্যাসিজমের বিরুদ্ধে, বিশেষ করে শেখ হাসিনার শাসন অবসানে তার যে অবিস্মরণীয় ভূমিকা, এটা কেউ ভুলতে পারবে না এবং এটা ইতিহাস। আমি এই কথা বলে, পিনাকি ভট্টাচার্য যেহেতু তার লেখায় প্রচুর রেসপন্স, তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন দর্শক দেখে, সুতরাং তার একটা বক্তব্যে, তার একটা কথার এবং তার একটা তথ্যের বক্তব্যের একটা ভিত্তি আছে। সেই হিসাবে তিনি এই বক্তব্যটা এনেছেন। অনেকদিন থেকেই কিন্তু আলোচনা, আওয়ামী লীগ কি শেখ হাসিনার আওয়ামী লীগ হবে, শেখ পরিবারের মধ্যেই থাকবে। মাহমুদুর রহমান যেমন বলেছেন যে আওয়ামী লীগ যদি শেখ পরিবারের বাইরে এসে রাজনীতি করে তাহলে তাকে গ্রহণ করা যেতে পারে যে শেখ পরিবার থেকে মুক্ত হয়ে আওয়ামী লীগ স্বাধীন রাজনীতি করছে। কিন্তু শেখ পরিবারের মধ্যে যদি ঢুকে যায় তাহলে একই আওয়ামী লীগ, সুতরাং সেই আওয়ামী লীগকে কোনোভাবেই গ্রহণ করা যাবে না। পিনাকি ভট্টাচার্য এই তথ্যটা দিয়েছেন যে সাবের হোসেন চৌধুরী সভাপতি এবং সোহেল তাজ সাধারণ সম্পাদক, এভাবেই এই দলটা পুনর্গঠিত হচ্ছে। এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে, গুরুত্বপূর্ণ তথ্য। এটাই বিএনপি, ভারত এবং ওয়াকারের যৌথ সিদ্ধান্ত, অর্থাৎ ওয়াকারুজ্জামান সেনাপ্রধান। এইটা মানে কতখানি সত্য কতখানি মিথ্যা এটা আমি জানি না, এটা যেহেতু আমার কাছে কোনো তথ্য নেই, এটা এই জন্য তাকে কোট করেই বললাম যে তিনি এটা বলছেন, এই তথ্য দিচ্ছেন এবং বলছেন যে এতে ইউরোপের রাষ্ট্রগুলির মধ্যে ব্রিটেনের সমর্থন আছে। গুরুত্বপূর্ণ একটা দেশ পশ্চিমের, ব্রিটেন আমেরিকা যা ভাবে পশ্চিমা দুনিয়া তাই ভাবে, এভাবেই ধরা হয়। এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায়নি। সাবের হোসেন চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু একদিন বা 2 দিনের মাথায় তিনি মুক্ত হন। তাকে রিমান্ডে যেতে হয়নি, একেবারে কারাগারেও যেতে হয়নি, তারপর তিনি মুক্ত হন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এটা কিভাবে ঘটলো এই রহস্যটা কিন্তু এখনো উন্মোচিত হয়নি। যাক, তবুও সাবের হোসেন চৌধুরী যেহেতু তেমন বিতর্কিত ছিলেন না, ফলে তার প্রতি একটা অনেকের সমর্থন ছিল মনে মনে। 1975-এর 15ই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল। 1975 সালের 15ই আগস্টের বিপ্লবীদের, তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে। যারা 75-এর বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাঁচায় নাই, অর্থাৎ বিএনপিকে কোট করা হচ্ছে, আর বিপ্লবীরা মানে কর্নেল ফারুক, রশিদ, এদের কথা বলা হচ্ছে। একাংশ রাজনৈতিক দল তৈরি করলো ফ্রিডম পার্টি, আর এক অংশ খন্দকার মুশতাককে মাঝে রেখে দল গড়তে চাইলো, পারলো না। মুশতাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো, হাসিনা ফিরে এলো। 2024-এ আবার 1975-এর পুনরাবৃত্তি হচ্ছে, অর্থাৎ ওই ঘটনার আবার পুনরাবৃত্তি হচ্ছে অন্যভাবে। সেই একই ব্যবস্থা রেখে, একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে, লুটপাট চলবে, ভারতের কর্তৃত্ব চলবে। 24-এর নায়করা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে, অর্থাৎ 24-এর যেই ছাত্ররা যারা নায়ক ছিলেন বিপ্লবের, তারা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে। এবং এরকম কিন্তু বিতর্ক কিন্তু চলছে, এটা সত্য। এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনকে লড়িয়ে দেওয়া, সেটা সত্য। ছাত্রদের ক্ষমতা এখন সীমিত, ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন। ছাত্রদের উপলব্ধি হওয়ার দরকার ছিল, তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল 5 থেকে 8ই আগস্টের মধ্যে। আজকে দেখলাম নাহিদ ইসলাম বরিশালে গেল এবং খুব বিব্রতকর অবস্থার মধ্যে তার সামনেই মারপিট হলো। নাহিদ ইসলামকে ঘেরাও করে তাকে গাড়িতে তুলে দেওয়া হলো। এটা নাহিদ ইসলামের নতুন রাজনৈতিক দল একটা জেলায় গেল বরিশালে, সেখানে একটা অনুষ্ঠান করতে পারলো না ভালোভাবে। এটা নিশ্চয়ই তার জন্য বা তার দলের জন্য এটা কোনো ভালো বার্তা বয়ে আনলো না।
আচ্ছা, এখানে তিনি বলছেন যে তারা যাদের উপর নির্ভর করেছিল, যাদের মিষ্টি কথাই ভুলেছিল, তারাই এখন চোখ উল্টে দিয়েছে। আরো একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে, সম্ভাবনা মুখোমুখি হয়েছে। আপনারা জানেন আমি হাল ছাড়ি না, যতদিন বেঁচে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না, ৭৫-এর পুনরাবৃত্তি হতে দেব না। বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, যতই তার পেছনে ওয়াকার থাকুক, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক, প্রথম আলো, ডেইলি স্টার থাকুক, আর বিএনপি থাকুক। ইনকলাব জিন্দাবাদ। কিন্তু আপনি আওয়ামী লীগকে এনে তারপরে নির্বাচন এক্সক্লুসিভ দেখাতে হবে, এটা কোনো মানে হয় না। এগুলো সব ষড়যন্ত্র, এগুলো সব ধান্দাবাজ, এগুলো আপনাদের একটি মহাপরিকল্পনার অংশ, এবং আপনারা সেই বেড়াজাল থেকে এখনো বের হতে পারেন নাই। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে অনুরোধ করছি, আপনি দ্রুততম সময়ের মধ্যে সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসে এখনই সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। না হয় এই যে বারুদ জ্বলে উঠছে, এই বারুদ আপনি থামাতে পারবেন না। যেটা শেখ হাসিনাও থামাতে পারেন নাই, সেটা দেশের জন্য অমঙ্গল হবে, জাতির জন্য অমঙ্গল হবে। আমরা এই বাংলাদেশে সেরকম পরিস্থিতি দেখতে চাই না। আপনাদের এই সকল অগুচল বক্তব্য আমরা শুনতে চাই না। আমরা সকল দালাল মুক্ত, আওয়ামী লীগের সকল ষড়যন্ত্রকারী মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই, যেটা 5ই আগস্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি। অতএব এই 5ই আগস্টের পরে কোন ধরনের গোপন কোন স্ক্রিপ্ট কিংবা বক্তব্য দিয়ে দেশ চলবে না, চলবে না, চলবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই এই সরকারের বলে মন্তব্য করেছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের এই মন্তব্যের পরই এখন সারা বাংলাদেশে ভাসছে কেন তিনি এই বক্তব্য দিলেন, কি এখানে পরিকল্পনা, এবং আদতে এই বক্তব্যটি জনগণ ভালোভাবে নেয়নি। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলও ইতিমধ্যেই তারা তাদের স্টেটমেন্ট দেওয়া শুরু করেছেন। যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ফেরানোর সুযোগ আর নেই, আওয়ামী লীগকে পুনর্বাসন হতে দেওয়া হবে না। এবং অনেক দল ইতিমধ্যেই স্পষ্ট ভাষণ দেওয়া শুরু করেছেন, যেটা দীর্ঘদিন পর্যন্ত এই নিয়ে বিনিয়ে কি নিয়ে বিভিন্নভাবে বলতেন, এখন অনেকেই ডাইরেক্ট বলা শুরু করেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসও ডাইরেক্ট মন্তব্য করেছেন যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই, এবং এই সরকার শুধুমাত্র দোষীদেরকে, খুনিদেরকে বিচার করবে বলে মন্তব্য করেছেন। তো তিনি যখন স্পষ্টই করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এখন জনগণের প্রতিনিধিত্বকারী দলও তারা হয়তো একে একে স্পষ্ট করা শুরু করেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণ কি চায়। জনগণ 5 তারিখে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই আপনাকে রাজনীতি করতে হবে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, এটা নিয়ে আর কোনো ইতি টানা যাবে না, ডান বাম করা যাবে না, সামনে পিছে যাওয়া যাবে না, একদম ফুল স্টপ। এই জায়গায় ফুল স্টপ থাকবে, এটা নিয়ে আর কোনো কথাই বলা যাবে না। এটাই হচ্ছে জনগণের সিদ্ধান্ত। কিন্তু আমরা দেখছি বাংলাদেশের বিভিন্নভাবে ষড়যন্ত্র বিভিন্ন কর্নার থেকে আসছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, যেটা অত্যন্ত বেদনাদায়ক। জনগণ মর্মাহত হয়েছে, এবং পবিত্র মাহে রমজানের এই সময়ে আপনাদের এই মন্তব্যগুলো জাতিকে বিভ্রান্ত করছে, দেশকে অস্থিতিশীল করার একটি গভীরতম ষড়যন্ত্র চলছে বলেই আমার মনে করি। কারণ এখন এসে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে রক্ষা করার যে আন্দোলন, এটা কোনোভাবে এদেশের জনগণ মেনে নিবে না। আমি সবসময় বলি যে বাংলাদেশে একটা ইস্যুতে সবাই এক, সেটা হচ্ছে শেখ হাসিনা, আওয়ামী লীগ তাদের ইস্যু। আমার বিশ্বাস এখনো সমস্ত ছাত্র জনতা, বিভিন্ন পার্টির সদস্যরা ঐক্যবদ্ধ হয়ে যাবে উইদিন শর্ট টাইম একটা ইস্যুতে, শেখ হাসিনা ইস্যুতে, আওয়ামী লীগ ইস্যুতে, এবং তাদের পুনর্বাসন ঠেকানোর ইস্যুতে। আমি মনে করি সরকারের হাতে কিন্তু একটি সুযোগ এসেছে। সরকার চাইলে এখন একটি ভালো উদ্যোগ নিতে পারে। যেমন আপনারা অনেক সময় মনে করেন রাজনৈতিক দলগুলো তারা চায় কি চায় না, এটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত হিসেবে ছেড়ে দিতে চান। কখনো আপনারা সংসদের উপরে ছেড়ে দিতে চান, কখনো আপনারা জনগণের উপরে ছেড়ে দিতে চান যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো কি করব না। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আপনার জন্য এখন একটা গোল্ডেন টাইম অপেক্ষা করছে। আপনি যেহেতু বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, করা হবে না, শুধু অপরাধীদের বিচার করা হবে, তাহলে আপনার এই বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়ে ফেলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে, তার মানে আপনার কাছে এভিডেন্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ আপনি করেন নাই, সমগ্র বাংলাদেশের রাজনৈতিক দল করেছে। তাহলে আপনার এখন কি উচিত? আপনি দ্রুত সকল রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসুন। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, সামাজিক ব্যক্তিত্ব বলেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বলেন, বিশেষ বিশেষ যারা জাতির জন্য অবদান রেখেছে সেই মানুষগুলোকে ডেকে এনে বসে আপনি সামনাসামনি সিগনেচার নিয়ে নেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেন, মন্তব্য লেখেন, ওনারা সামনে কি লেখে সেটা জাতির কাছে স্পষ্ট করেন। জামাত ইসলাম সামনে আসেন, লেখেন। চরমনাইয়ের পীরের ইসলামী আন্দোলন সামনে আসেন, লেখেন। এভাবে করে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আপনি এখন কাগজ তৈরি করে এই কাগজের উপর ভিত্তি করে কালকে আপনি নতুন করে আবার গেজেট প্রকাশ করে দিন যে আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ, এবং এই রাজনৈতিক দলগুলোর যৌথ সিদ্ধান্তের আলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। কারণ জনগণ আপনাকে 5 তারিখে দিয়েছে। আপনাদের এই সকল তালবাহনা দেখার জন্য, শোনার জন্য মাহে রমজানে আমরা বসে নাই যে কি পরিমাণ ভয়াবহ ষড়যন্ত্র। আমরা বারবার
আপনাকে সমর্থন জানিয়ে এসেছি, বিশেষ করে আমি আপনার প্রতি সমর্থন, অকুণ্ঠ সমর্থন। সেনাবাহিনীকে সম্মান রক্ষা করা, তাদেরকে কোনোভাবে বিতর্কের ঊর্ধ্বে রাখা, যে কোনো মূল্যে তাদেরকে দেশপ্রেমিক হিসেবে দেশের মানুষের সাথে তাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে চালানোর জন্য আমি চেষ্টা করেছি ফ্রম দ্য বিগিনিং। কিন্তু আজ যদি এই অবস্থা হয় আপনাদের, তাহলে আজকের এই জাতির কাছে আপনারা কি জবাব দেবেন? বাংলাদেশের জনগণের চাইতে কোনো শক্তি বড় থাকার কথা না। বাংলাদেশের সবচাইতে শক্তিশালী হচ্ছে বাংলার জনগণ। জনগণ ৫ তারিখ সিদ্ধান্ত দিয়েছে আওয়ামী লীগের পুনর্বাসন থাকবে না, আওয়ামী লীগের দেশে আসতে পারবে না, আওয়ামী লীগ নামক দল থাকবে না। আপনারা তারপরে এই দলটাকে ইনিয়ে বিনিয়ে কিনিয়ে এনামে বেনামে সে নামে বিভিন্ন ধরনের চরিত্র অবলম্বন করে তাদেরকে রাখতে চান। এটাই একটা ষড়যন্ত্র। কারণ এই আওয়ামী লীগ যে নামেই থাকুক না কেন, নেতার যে পরিবর্তন আপনি করেন না কেন, এই আওয়ামী লীগ এরকমই আওয়ামী লীগ যারা তাদের নেতার পরিবর্তন করে হোক, বাপ মায়ের পরিবর্তন করে হোক, প্রয়োজনে তারা সব পরিবর্তন করতে রাজি হবে, তারপরে এই সংসদে ঢুকতে চায়। আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের আওয়ামী লীগ এমন একটা সংগঠন, তারা জানে কখন কিভাবে সার্ভাইভ করতে হয়। তাদের এখন শুধু স্বপ্ন একটাই, জাতীয় সংসদে ঢুকতে হবে। দেশ থেকে তাদেরকে যে আপনারা বিতাড়িত করে দিয়েছেন, তারা যে পালিয়ে গিয়েছে, সেই পালিয়ে যাওয়াটাকে তারা মেনে নিতে না পেরে আজকে তারা চাচ্ছে যে কোনো ব্যাপারে কামব্যাক করতে। আর কামব্যাকটা কিভাবে করবে? আওয়ামী লীগের খোরা লুলা ল্যাংরা যেই যেখানে আপনি সভাপতি সেক্রেটারির দায়িত্ব দেন না কেন, ওরা তার বাবাকে গালিগালাজ করুক না কেন, শেখ মুজিব থেকে শুরু করে আওয়ামী লীগের সবার বিরুদ্ধে ওরা বক্তব্য দিলেও আপনি বিশ্বাস করার সুযোগ নেই। কারণ ওরা যেই শেখ হাসিনা চলে আসবে, কিংবা পরিস্থিতি এমন একটা কিছু হবে যেখানে শেখ হাসিনাকে কামব্যাক করানোর সুযোগ পাবে, সেই দিন ওরা সবাই গিয়ে বলবে আমরা আপনার জন্য শুধু অভিনয় করেছি, আপনাকে আনার জন্যই আমরা এতদিন এত কথা বলেছি। আর শেখ হাসিনাও বলবে আমার সন্তানদেরকে কোলে টেনে নিলাম। এটা আওয়ামী লীগ। অতএব সেই আওয়ামী লীগকে আপনি সাবের হোসেন চৌধুরী কিংবা ওই যে আপনার কি বলে সোহেল, তাজ কিংবা অন্য কোনো রাজনৈতিক নেতৃবর্গকে ডেকে এনে তারপরে আপনি সেখানে প্রতিষ্ঠিত করবেন, এই প্রতিষ্ঠার স্বপ্ন দেখা ভুল হবে। আমি মনে করি আপনাদের প্রতি জাতির সম্মান ছিল, সেই সম্মানটা আপনারা ধরে রাখতে পারছেন না বলে আমার কাছে এখন মনে হচ্ছে। আপনাদেরকে নিয়ে বিতর্ক প্রায় বন্ধ হয়ে যাওয়া দরছিল, কিন্তু আজকে আপনারা নতুন করে আবার এখানে বিতর্ক সৃষ্টি করছেন। তার মানে এখন কিন্তু সমগ্র জায়গায় একেবারে সিনাসাক করা হবে। কোন কোন ব্যক্তি আওয়ামী লীগের দালাল, তাদেরকে কিন্তু জনগণ এখন নতুন করে তালিকা করবে। এই সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা মানুষদের মধ্যে থেকে, উপদেষ্টাদের মধ্যে যদি কেউ ঘাপটি মেরে থাকে, সরকারের বিভিন্ন এজেন্সির মধ্যে যদি কেউ ঘাপটি মেরে থাকে, প্রত্যেকের তালিকা কিন্তু এখন জনগণ করবে। আরেকটি নতুন সংকট আপনারা এখন এই মন্তব্যের মধ্য দিয়ে তৈরি। আজ সকালের ভিডিওতে আমি প্রধান উপদেষ্টার আওয়ামী লীগ নিষিদ্ধ না করার যে বক্তব্য আছে সেটার প্রতিক্রিয়া নিয়ে কথা বলেছিলাম তার বিরুদ্ধে মাঠে নামানামি কি হবে, বিশেষ করে যারা রাজনীতি করছেন, বিশেষ করে আরো যদি স্পেসিফিকলি বলি, একটা নতুন দল এনসিপি, তাদের রাজনীতির একদম কোরে আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু এখন সময় যেতে যেতে দেখা গেল পরিস্থিতি আরো অনেক বেশি ঘোলাটে হয়ে উঠছে। আমি ঘোলাটে শব্দটাই ব্যবহার করছি। যথারীতি এনসিপি তাদের অবস্থান জানিয়েছেন, কিন্তু তার চাইতে জরুরি কথা, খুবই গুরুত্বপূর্ণ, একজন এনসিপি নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছেন, এবং সেটাকে একটা বোমা হিসাবে আমরা দেখতে পারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে। ভবিষ্যতে এই স্ট্যাটাসটা সেভাবেই দেখা হবে। আমি ইনফ্যাক্ট আজ এটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, আমি এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা করবো, কারণ শুধু সেটা নয়, তাদেরই অংশ আমি বলি সব সময়, যদিও টেকনিক্যালি তিনি দলে কেউ নন। জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা, তিনিও বিস্ফোরক একটা মন্তব্য করেছেন। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কথা বলছেন। তো সবকিছু মিলে আসলে সামনে একটা ভলেটাইল পরিস্থিতি আসছে বলে আমরা দেখতে পাচ্ছি। আমি এই ভিডিওটা করছি মূলত আসলে অন্য একটা কারণে। আমরা খেয়াল করেছি আজ শুক্রবার জুম্মার নামাজের পর বাইতুল মোকাররম থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং সেনাপ্রধানের বিরুদ্ধে সমাবেশ মিছিল এগুলোর আহ্বান ছিল। খুব মেজর কিছু হয়েছে বলে মনে হয় না, আমি অন্তত মিডিয়ায় খুঁজে পাইনি। আমি বেশ কয়েক ঘন্টা পরে যখন এই ভিডিও রেকর্ড করছি, আমি তখনও দেখিনি যে মানুষ খুব বেশি সাড়া দিয়েছেন। আমরা আসলে প্লটটা মোটামুটি বুঝতে পারছি আসলে কি করার চেষ্টা হচ্ছে, কি করার চেষ্টা হবে। এই মুহূর্তে আমি একটা জিনিস মনে করি, আমি এক্সপেক্ট করি, আমরা এমন কিছু করব না যেটা বাংলাদেশকে আরো আনস্টেবল একটা সিচুয়েশনে নিয়ে যাবে। এতে কোনো সন্দেহ নেই, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার সময়টা বা তারপরে অনেক ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছিল। খুবই স্বাভাবিক, এটা একেবারেই অস্বাভাবিক কোনো ব্যাপার না। এই ধরনের প্রেক্ষাপটে এটা ঘটাটাই বরং প্রত্যাশিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে ঠিক কিভাবে এটাকে দেখবো, এসবে কে কি রোল প্লে করেছেন, সেটার রিয়াকশানে আমাদের কি করা দরকার, 7 মাস পরে এসেও আমার মনে হয় না এটা আমাদের কাছে খুব স্পষ্ট এখনো হয়েছে। এটা যদি হয়েও থাকে, আমি সেটাও যদি কেউ মনে করেন যে আমরা কাউকে কাউকে ভিলেন মনে করছি, কাউকে কাউকে ভিলেন বানানোর চেষ্টা করি, যেভাবেই দেখি না কেন, এই মুহূর্তে আমাদের আসলে একটা সাংঘর্ষিক পরিস্থিতিতে যাওয়াটা সবচেয়ে খারাপ হবে। বিশেষ করে আমরা যদি মাঠে নামতে শুরু করি, এটা আমি ক্লিয়ারলি বলছি। আমাদের
বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে কিছুদিন আগে একই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যদিও সেটা তুলনামূলকভাবে কম কঠোর ছিল বলে আমরা বলতে পারি, কঠিন ছিল বলে বলতে পারি। সেটা হচ্ছে প্রেসিডেন্টকে অপসারণ নিয়ে। তখনও আমরা আসলে অভ্যুত্থানের পক্ষের শক্তি, শেখ হাসিনার বিরোধী শক্তিগুলো পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলাম। সেই দাঁড়ানোতেও যতটা সমস্যা হয়নি আমি মনে করি এখন, বিশেষ করে সেনাপ্রধানকে নিয়ে। আমি বলছি না তিনি সঠিক কি ভুল, সেই তর্কে আমি আজকে ঢুকছি না, আমি সেটা বিস্তারিত আলোচনা করব, সেই জন্য আমি আজকে এখানে ঢুকছি না। এমনকি যারা মনেও করেন যে তিনি সব সমস্যার মূল, এ ধরনের একটা পারসেপশন আসলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আছে। পারসেপশন সবসময় যে সত্য হতে হয় তা না, কিন্তু পারসেপশন যদি ছড়িয়ে পড়ে সেটার একটা খুব বড় প্রভাব পড়ে, অনেক ক্ষেত্রেই পড়ে। সুতরাং আমরা বাংলাদেশের এই অস্থির অবস্থায় আমরা তুলনামূলক একটা স্টেবল অবস্থার মধ্যে আসলে ছিলাম। সেই স্টেবল অবস্থায় থাকা বা যে স্ট্যাটাস কো অন্তত আমাদের ছিল, এটা মধ্য দিয়েও যদি আমরা ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারতাম সেটাও আমাদের জন্য খারাপ ডিল হতো না। কিন্তু পরিস্থিতি যা দেখা যাচ্ছে, পরিস্থিতি ঘোলাটে করে তোলার চেষ্টা হচ্ছে পরিকল্পিতভাবে, মানে এটা একেবারে খুব স্বতঃস্ফূর্ত ব্যাপার আমি একেবারেই মনে করি না। আমি এটা এক্সপেক্ট করি যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষাপটে আমরা অন্তত শান্ত থাকি, আমরা অন্তত প্রাথমিকভাবে অন্তত আলোচনার মধ্যে থাকি, আলোচনা হোক, তর্ক বিতর্ক হোক, হয়ে তারপর আসলে মাঠে কিছু করার প্রয়োজন আছে কিনা, মাঠের একটা ভলেটাইল পরিস্থিতি হওয়া দরকার কিনা সেটা তারপর একটু সিদ্ধান্ত নিই। সো আমার অ্যাপিল আসলে একটু ধৈর্য ধরার। আমরা ধৈর্য ধরেছি এবং আমরা দীর্ঘ সময় একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থার অধীনে থেকে, আমি প্রায় বলি কথাটা যে আমাদের মধ্যে এক ধরনের স্বৈরাচারী মানসিকতা ঢুকে যায়, এটাই হয়। সো আমরা অস্থির আছি, আমরা ইনটলারেন্ট আছি। এই সব কিছু থেকে একটু দম নিয়ে আমাদের একটু শান্ত থাকা দরকার। আমরা যে কোনো হঠকারী পদক্ষেপ নিয়ে এমন পরিস্থিতি যাতে সৃষ্টি না হতে দেই বলছি, কারণ আমরা অনেকেই জানবো না, আমরা আমাদের একটা সহি চিন্তা থেকে, একটা আন্তরিক চিন্তা থেকে, একটা আন্তরিক বুঝ থেকে আমরা নামতে পারি মাঠে, কিন্তু সেটাকেই হয়তো কেউ ব্যবহার করবে। বাংলাদেশের বিদ্যমান যে প্রেক্ষাপট আছে, আমরা অ্যাপারেন্ট একটা শান্ত অবস্থায় আছি, আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আমরা ধাপে ধাপে ধীরে ধীরে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এই প্রেক্ষাপটটা ভেঙে দেওয়ার চেষ্টা বেশ কিছু মানুষের আছে, আমরা যেন সেই ফাঁদে পা না দিই। শুরুতে বলেছিলাম, আবারও বলছি, আমি আসলে অপেক্ষা করতে চাই, কারণ হলো জনাব হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের সূত্র ধরে আর কি জিনিস এর রাতের মধ্যে আমাদের সামনে আসে, সব কিছু নিয়ে রাতে আমি একটা ভিডিও রেকর্ড করব এবং আশা করি আগামীকাল সকালে সেটা পাবলিশড হবে। আমি আমার টেক অ্যাটলিস্ট আমি সেখানে বলার চেষ্টা করব। আপাতত প্লিজ আমরা কোনো হঠকারী সিদ্ধান্তে যাতে না যাই। আমি দেখলাম ফেসবুকে রীতিমতো ইভেন্ট তৈরি করা হয়েছে সেনাপ্রধানের বিরুদ্ধে, তারা যাবেন, মানে তার বিরুদ্ধে যাওয়া যাবে নাও তাও বলছি না, কেউ যদি মনে করেন যাওয়া দরকার আছে শেষ পর্যন্ত তারা যাবেন, কিন্তু আমি একটু দম নিতে বলছি। আমি এটুকুই আপাতত অ্যাপিল, আমরা উইমজিক্যালি যাতে কোনো সিদ্ধান্ত নিয়ে না ফেলি, মাথা গরম করে যাতে কিছু করে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।